শুভ সন্ধ্যা। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদের কমেন্ট করে জানান। ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান আমাদের। আজকে মডিফায়ার ক্লাসটা তাহলে আমরা শুরু করব। ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কেউ একটু আমাদের কমেন্ট করে জানান। ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কেউ একটু কমেন্ট করে জানান। সাদিয়া শ্রীম স্যার কেমন আছেন? ভালো আছি স্যার, আপনারা অবশ্যই ভালো আছেন। আচ্ছা, আজকের আমাদের টপিকস হচ্ছে মডিফায়ার। দেখতে পাচ্ছেন আপনারা স্লাইডে। আজকে টপিকস হচ্ছে মডিফায়ার। আমরা মূলত মডিফায়ারের ক্লাস চলে আসছি। এবারের যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচ, হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, এবার যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচ, তোমাদের ইন্টার্স ইংলিশ সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিকস মডিফায়ার। আমরা আজকের ক্লাসে মডিফায়ারের এ টু জেড একদম বেসিক থেকে শুরু করে এর যে বেসিক রুলস, তারপরে আমাদের কিছু কিছু টপিকস, যেমন অনেকে মডিফায়ারের বেসিক টপিকস মোটামুটি সবই পারি, কিন্তু যখন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজে যাই, প্রিপজিশনাল ফ্রেজে যাই, এরকম কিছু কিছু টপিকসে আমাদের সমস্যা তৈরি হয়। এই ধরনের যত সমস্যা যেসব টপিকসে তৈরি হয়, এগুলো আমরা আলাদাভাবে এই আজকের ক্লাসে বিশ্লেষণ করব। এবং লাস্টে থাকতেছে হচ্ছে 2025 সালের মডিফায়ারের বোর্ড কোশ্চেন। 25 সালের বোর্ড কোশ্চেন। আমার স্টুডেন্টরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবা। ক্লাস শেষে যারা ক্লাস শেয়ার করে দিবে প্রত্যেককে হচ্ছে এই যে ইন্টারেস্টিং স্লাইডটা দেখতেছেন, যাতে পুরো ডিটেইলস মডিফায়ারের এই স্লাইডে একদম মডিফায়ারের পাশে পাস পাওয়ার জন্য যা যা দরকার পুরো এই স্লাইডে দেওয়া আছে। আপনারা যারা যারা শেয়ার করে দিবেন তাদেরকে লাস্টে আমরা এই স্লাইডটা প্রোভাইড করব। তাই দ্রুত আমার স্টুডেন্টকে একটু শেয়ার করে দেন। দ্রুত শেয়ার করে দেন। মডিফায়ারের ক্লাসগুলো, মডিফায়ারের আজকের টপিকসে আমরা একদম বেসিক থেকে শুরু করে আমরা 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে শুরু করব। আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। আমার স্টুডেন্টরা যারা আছেন লাইভটা একটু শেয়ার করে দেন। মডিফায়ারের আমরা আজকের টপিকটা শুরু করব। স্যার আগের ক্লাসগুলো কই পাবো? আমরা আসলে এবার এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য সম্পূর্ণ প্যাকেজ আপনারা এখানে পাবেন। বাংলা, ইংরেজি, আইসিটি সম্পূর্ণ ক্লাস প্যাকেজ আপনারা এখানে ধারাবাহিকভাবে পাবেন। টপিকস ওয়াইজ আপনারা ক্লাস পাবেন। আমাদের সাথে কানেক্টেড থাকেন, আপনারা টপিকস ওয়াইজ ক্লাস পাবেন এখানে। আচ্ছা, আজকের টপিকস হচ্ছে আমাদের মূলত মডিফায়ার। আচ্ছা, আমার স্টুডেন্টরা অলরেডি অনেকে জয়েন করে ফেলছে। আমরা আজকের কথা না বাড়ায় আমরা মেইন টপিকসে চলে যাই। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিফায়ার। এখন প্রথম ব্যাপার হচ্ছে, আমি বিশ্বাস করি আগে আমাকে টপিকস বুঝতে হবে, তারপরে এইটা নিয়ে কাজ করতে হবে। এখন মডিফায়ার বিষয়টা কি আসলে সেটা নিয়ে আমি প্রথমে একটু কথা বলবো। দেখেন এখানে একটা সংজ্ঞা লেখা হয়েছে। সংজ্ঞাটা একটু আপনারা দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি লেখা হয়েছে। শব্দের পূর্বে, মানে যেটাকে বলে আগে, শব্দের আগে বা পরে বসে সেই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। মোট কথা হচ্ছে মডিফায়ার হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো কোনো একটা শব্দের আগে অথবা পরে বসে ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত বা বিশেষ তথ্য প্রদান করে, তাকে মূলত মডিফায়ার বলে। এখন আপনাদের যদি আমি এই বদবাধা সংজ্ঞার বের থেকে বের হয়ে আসে আপনাদের বোঝার জন্য আমি যদি একটু মডিফায়ারের কথাটা বলি। মডিফায়ার হচ্ছে বিষয়টা, ধরেন মডিফায়ার কথাটা আসছে মডিফাই থেকে। মডিফাই, হ্যাঁ, মডিফাই থেকে আসছে। এখন মডিফাই মানে কি আপনারা কেউ একটু কমেন্ট করে জানান তো, মডিফাই শব্দের অর্থ কি? মডিফাই শব্দের অর্থ কি? কেউ একটু কমেন্ট করে জানান মডিফাই শব্দের অর্থ কি?
সুমাইয়া সেতু স্যার কেমন আছেন? অনেক ভালো আছি স্যার, আশা করি আপনারা ভালো আছেন। অরিত্র বিশ্বাস স্যার সব ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মডিফাই শব্দের অর্থ কি? এনিওয়ান একটু কমেন্ট করে জানান তো। সুমাইয়া সেতু অলরেডি आंसर করে ফেলছে, বিশেষায়িত করা। মডিফাই শব্দের অর্থ হচ্ছে বিশেষায়িত করা। এখন এই বিশেষায়িত করা ব্যাপারটা কি? আপনাকে যদি আরেকটু ভেঙে আমি বলি, এই বিশেষায়িত করা ব্যাপারটা কি? মূলত হচ্ছে, ধরেন আপনার বাড়ির পাশে ধরেন কেউ অনেক বড় নেতা হয়ে গেলে, বা হচ্ছে ধরেন মানে কেউ একটু বড় কিছু করে ফেললে, বাঙালির স্বভাবই হচ্ছে তেল দেওয়া। বুঝেন তেল দেওয়া? বুঝেন আপনারা? আকিব স্যার, আচ্ছা স্যার ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করি। আচ্ছা, বাঙালিদের স্বভাব হচ্ছে কি করা, এরা সহজে তেল দিতে পছন্দ করে, বুঝতে পারছেন? এখন এই যে যে তেল দেওয়া, তেল দেওয়া মানে ধরেন যে যেমন না তার সম্পর্কে কি বলা হয় যে না, যখন কেউ ধরেন এক লিডার হয়ে গেছে তখন কি করে যে আপনি তো অনেক ভালো, আপনি অনেক মহান। দেখবেন লিডার মঞ্চে ওঠার আগে 10 মিনিটই বক্তব্য চলে যে বাংলার জননেতা, এরকম সাথে দিয়ে বিশাল বক্তব্য চলে, তাই না? এই যে যে তাকে বিশেষায়িত করা হয়, এই শব্দগুলো দিয়ে তাকে কি করা হয়, মোট কথা তেল মারা হয়। এই তেল মারার আরেক বাংলা হচ্ছে বিশেষায়িত করা, বুঝতে পারছেন? তাহলে এই মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা বা তেল মারা, বুঝতে পারছেন? মডিফাই মানে কি? বিশেষায়িত করা বা তেল মারা। এখন এই বিশেষায়িত করাটা যারা করে, মোট কথা মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা বা তেল মারা। এখন এই তেল মারা বা বিশেষায়িত করা যে ওয়ার্ডগুলোর মাধ্যমে করা হয়, যে ওয়ার্ড দিয়ে মূলত এই তেলগুলো মারা হয়, সেই ওয়ার্ডগুলোকেই বলে মডিফায়ার, সেই ওয়ার্ডগুলোকেই বলে মডিফায়ার। ঠিক আছে, এবার আপনি একটু সংজ্ঞাটা পড়েন। কি বলতেছে? শব্দের পূর্বে বা পরে বসে সেই শব্দ সম্পর্কে কি করে, অতিরিক্ত তথ্য প্রদান করে। এই যে তেল মারা, সে হয়তোবা ভালো না, সে হয়তোবা ভালো না, তাহলে আমরা তারপরেও তাকে বলি কি যে না আপনি খুব ভালো। তাহলে এই যে তার সম্পর্কে কি করা হচ্ছে, অতিরিক্ত তথ্য প্রদান করা হচ্ছে। তাহলে এই যে কোনো ওয়ার্ড সম্পর্কে যে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়, এই ব্যাপারটাকেই বলে মডিফায়ার। আমি বললাম যে সুমন ভালো ছেলে, ঠিক আছে? এখন এই ছেলেটা কেমন ছেলে? ভালো ছেলে। তাহলে ছেলেটা যে যে ভালো, ভালো শব্দটি দিয়ে ছেলেটার একটা কি প্রকাশ করতেছে, তার একটা গুণ প্রকাশ করতেছে, তাই না? তাহলে এই যে এই ছেলেটার একটা মডিফায়ার হচ্ছে এই ভালো শব্দটা, ঠিক আছে? তাহলে মডিফায়ার হচ্ছে এমন ওয়ার্ড যে ওয়ার্ড মূলত কোনো ওয়ার্ডের আগে বসে ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। তাহলে আমার মনে হয় স্টুডেন্টরা অলরেডি বুঝতে পারছে মডিফায়ার ব্যাপারটা কি আসলে। হ্যাঁ, তাহলে মডিফায়ার ব্যাপারটা যদি আমরা এক কথায় বলি, মডিফায়ার হচ্ছে এমন ওয়ার্ড যে ওয়ার্ড কোনো একটা শব্দের বা ওয়ার্ডের আগে বসে ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। সেটা তার দোষ বোঝাতে পারে, তার গুণ বোঝাতে পারে, তার অবস্থা বোঝাতে পারে ইত্যাদি প্রকাশ করলেই তাকে আমরা মডিফাই বা বিশেষায়িত করা বলতে পারি। এবং যে শব্দগুলো বিশেষায়িত করে তাকে বলা হয় মডিফায়ার। এখন খেয়াল করেন, মডিফায়ার হচ্ছে দুই প্রকার। মডিফায়ার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার, ঠিক আছে? এখন প্রি শব্দের অর্থ কি? প্রি শব্দের অর্থ হচ্ছে আগে, প্রি শব্দের অর্থ আগে, আর পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। পোস্ট শব্দের অর্থ পরে, প্রি শব্দের অর্থ আগে, পোস্ট শব্দের অর্থ পরে। তাহলে এই যে যে বিশেষায়িত করা, মোট কথা দোষ বোঝাতে পারে, কারো গুণ বোঝাতে পারে, অবস্থা বোঝাতে পারে, সংখ্যা বোঝাতে পারে, পরিমাণ বোঝাতে পারে, এই সমস্ত ব্যাপারটাকে আমরা এক কথায় বলতেছি বিশেষায়িত করা। এখন এই বিশেষায়িত করার কাজটা কোনো একটা শব্দের আগে বসে যদি করে তাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। আর এই বিশেষায়িত করার কাজটা যদি কোনো একটা শব্দের পরে বসে করে তাহলে আমরা তাকে বলতেছি পোস্ট মডিফায়ার। তাহলে বলতেছি পোস্ট মডিফায়ার, ঠিক আছে? এখন দেখেন আমরা প্রি মডিফায়ারটা যদি দেখি, এখন এখানে দেখেন একটা एग्जांपल আমি সেট করে রাখছি। কি বলতেছে? হি ওয়াজ এ পোয়েট, এখন পোয়েট শব্দটা একটা নাউন, সাধারণত কোন একটা বাক্যের শেষে যে অর্থ থাকে সেটা স্বভাবতই হচ্ছে নাউন থাকে, ঠিক আছে? তাহলে এই পোয়েট শব্দটা একটা নাউন। এখন এই নাউনের আগে একটা ওয়ার্ড বসাইতে বলছে, তাহলে এই নাউনের আগে কোন একটা নাউনের আগে যদি ওয়ার্ড বসাইতে বলে, তাহলে যে শব্দের আগে বসে যদি মডিফাই করে তাকে বলা হচ্ছে, কোন একটা শব্দের আগে বসে যদি মডিফাই করে তাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। তাহলে দেখেন এই যেটা পয়েট শব্দের আগে যদি আমি বলি হি ওয়াজ এ গ্রেট পয়েট, তাহলে
তাহলে দেখেন এই পয়েন্ট হচ্ছে একটা নাউন, পয়েন্ট হচ্ছে একটা নাউন। নাউনের আগে আমি গ্রেড শব্দটা বসায় একে কি করতেছি, এর একটা গুণ প্রকাশ করতেছি। তাহলে কোন একটা ওয়ার্ডের আগে বসে যদি তার গুণ, দোষ, গুণ, অবস্থা যে কোনো কিছু প্রকাশ করতে পারে, তাহলে এই গ্রেড শব্দটা আমি পয়েন্টের আগে বসায়া এর কি প্রকাশ করতেছি, একটা গুণ প্রকাশ করতেছি। এজন্য এই গ্রেড শব্দটা হচ্ছে পি মডিফায়ার। এটা মডিফাই করছে, কিন্তু কোথায়, এই পয়েন্টের আগে বসে মডিফাই করছে। তাহলে কোন একটা ওয়ার্ডের আগে বসে মডিফাই করলে সেটা হবে পি মডিফায়ার। এবং পোস্ট মডিফায়ার ব্যাপারটা তাহলে কি, দেখেন এখানে একটা বাক্য লেখা হয়েছে, he wrote in every branch। ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, ঠিক আছে, যে সে লিখেছিল প্রত্যেকটি শাখায়, ঠিক আছে। এখন দেখেন এই জায়গায় রোড শব্দের পরে গ্যাপ দেওয়া আছে। তাহলে ধরেন এখানে একটা ওয়ার্ড বসাইতে হবে। আমি লিখলাম he wrote ceaselessly। ceaselessly মানে হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। আমি লিখলাম যে he wrote ceaselessly in every branch, যে সে নিরবিচ্ছিন্নভাবে প্রত্যেক শাখায় লিখেছিল। তাহলে এই জায়গায় রোড শব্দটা হচ্ছে একটা ভার্ব। তাহলে ভার্বের পরে একটা ওয়ার্ড বসাচ্ছি। তাহলে আমাকে যাকে মডিফাই করতে বলতেছে তার পরে বসায় যদি কোনো মানে ওয়ার্ড বসায় আমি মডিফাই করি, সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার, সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা এখানে আসলে কি শিখলাম বলেন তো? মোট কথা আমরা বোঝাতে চাচ্ছিলাম মডিফায়ার ব্যাপারটা কি। এখন মডিফায়ার ব্যাপারটা আমরা কি বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত কি কে বুঝতে পারছেন? আব্দুল্লাহ নোমান, অসাধারণ एग्जांपल স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখেন তাহলে মডিফায়ারের বেসিকটা কি আপনাদের বুঝাইতে পারছি কিনা একটু কমেন্ট করে জানান। আমরা মডিফায়ার, তাহলে আমি যদি আরেকবার এই স্লাইডটা নিয়ে লাস্ট বলি, সেটা হচ্ছে মডিফায়ার হচ্ছে এমন ওয়ার্ড যে ওয়ার্ড কোন ওয়ার্ডের আগে বসে ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তার একটা গুণ প্রকাশ করতে পারে, তার দোষ প্রকাশ করতে পারে, অবস্থা প্রকাশ করতে পারে, তার সংখ্যা বা পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে, মোট কথা তাকে বিশেষায়িত করলে তাকে আমরা বলবো মডিফায়ার। এখন এই মডিফায়ারটা দুই ভাবে করতে পারে। কোন একটা শব্দের আগে বসে মডিফাই করলে তাকে বলবো আমরা প্রি মডিফায়ার, আর কোন একটা শব্দের পরে বসে যদি মডিফাই করে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমার স্টুডেন্ট একটু কমেন্ট করে জানান মডিফায়ারের বেসিকটা ক্লিয়ার কিনা। আচ্ছা, এবার দেখেন এখানে আমি যদি একটু লক্ষ্য করি, কি বলা হচ্ছে, মডিফায়ার উইথ নাউন। যদি আপনাকে নাউন মডিফাই করতে বলে সেখানে সাধারণত একটা অ্যাডজেক্টিভ বসে। আপনাকে যদি মডিফায়ার উইথ ভার্ব বলে সেখানে একটা অ্যাডভার্ব বসে। আপনাকে যদি মডিফায়ার উইথ অ্যাডজেক্টিভ বলে সেখানে একটা অ্যাডভার্ব বসে। তাহলে মোট কথা আমরা মডিফায়ার সাধারণত দেখি হয় নাউনকে মডিফাই করতে বলে অথবা ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে, ঠিক আছে। এবং এই মডিফাই করতে বললে যে যে মডিফায়ার বসে সেটা হচ্ছে হয় অ্যাডজেক্টিভ হয় অথবা অ্যাডভার্ব হয়। এই দুইটা জিনিস, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই দুইটা পার্টস অফ স্পিচ মডিফায়ারে খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি মডিফায়ারে এই দুইটা পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আপনাকে গদবাঁধা মুখস্থই করতে হবে, আপনি আসলে বুঝে অ্যানসার করতে পারবেন না। এই জন্য অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা কনসেপ্ট সম্পর্কে একদম আপনার ক্লিয়ার ধারণা থাকা লাগবে, হ্যাঁ। এবং মডিফায়ারে আপনি দেখবেন ঘুরে ফিরে এই দুইটা ওয়ার্ডই মূলত সব জায়গায় থাকে, কারণ এই দুইটাই মূলত মডিফায়ার হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যাপারটা আগে একটু পরিষ্কার হয়ে নেই, ক্লিয়ার হয়ে নেই, এরপরে দেন আমরা মডিফায়ারে ঢুকে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার আসি অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। উচ্চারণ মূলত অ্যাডজেক্টিভ, ডিটা আসলে উচ্চারিত হয় না, সাইলেন্ট থাকে, হ্যাঁ। এখন অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি দেখেন, প্রথম কথা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা বিষয়ের মধ্যে একটা কমন মিল আছে, একটা কমন মিল আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি করে আসলে, আপনাকে যদি আমি সহজে বোঝাইতে চাই, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পাশের বাসার আন্টিদের মতো কাজ করে। কিসের মতো কাজ করে বলেন তো? পাশের বাসার আন্টিদের মতো। এখন পাশের বাসার আন্টি কি কাজ করে এটা কি আপনারা জানেন? কেউ কমেন্ট করে জানান পাশের বাসার আন্টি কি কাজ করে। যদি কেউ জেনে থাকেন পাশের বাসার আন্টিরা কি কাজ করে একটু কমেন্ট করে জানান। পাশের বাসার আন্টিরা কি কাজ করে একটু কমেন্ট করে জানান। কেউ কি জানেন? আচ্ছা, আমি বলতেছি পাশের বাসার আন্টি কি করে বলেন তো? কার কি দোষ আছে, কার গুণ আছে, কার কি অবস্থা, এইগুলো
তারা খুঁজে বেড়ায় না? এটাই তো পাশের বাসার আন্টিদের কাজ। আপনি কি ভুল করছেন আপনি হয়তো বা জানেন না, কিন্তু আপনার পাশের বাসার আন্টি এটা কিন্তু জানে। আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস না করলে আপনার পাশের বাসার আন্টিদের কাছ থেকে শুনে নেবেন, বুঝতে পারছেন যে আপনার দোষ গুণ। অরিত্র বলছে দোষ গুণ খুঁজে বেড়ায়। হ্যাঁ স্যার, পাশের বাসার আন্টি কি খুঁজে বেড়ায়? দোষ গুণ খুঁজে বেড়ায়, ঠিক আছে? ঠিক একই ভাবে এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটো একই কাজ করে। কি কাজ করে? এরা দোষ গুণ খুঁজে বেড়ায়। কি খুঁজে বেড়ায়? দোষ গুণ খুঁজে বেড়ায়, ঠিক আছে? এখন কথা হচ্ছে উভয় দোষ গুণের কাজ করে। হ্যাঁ আহসানুদ্দিন, জি স্যার। মানুষের সমালোচনা করে স্যার। জি স্যার, মানুষের সমালোচনা করে। এখন সমালোচনা করে বলতে কি করে? কে কতটা খারাপ কাজ করছে, কে কতটা ভালো খুবই কম বলে, কিন্তু খারাপটা ঠিকই বলে। ব্যাপারটা এরকম না? হ্যাঁ, ভালোটা খুবই কম বলে কিন্তু খারাপটা বলে। মোট কথা যে দোষ গুণ খুঁজে বেড়ায়, এটাই পাশের বাসার আন্টিদের কাজ, তাই না? তাহলে আপনি মনে রাখবেন, আজীবনের জন্য মনে রাখবেন, মোট কথা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দোষ গুণ খুঁজে বেড়ায়। মূলত 5টা কাজ করে, মনে রাখবেন। কয়টা কাজ করে? 5টা কাজ। 5টা কি কি হতে পারে দেখেন। দোষ, কি বুঝে বেড়ায়? দোষ, ঠিক আছে? আমি বললাম যে সুমন খুবই খারাপ ছেলে। সুমন খুবই খারাপ ছেলে, তাহলে ছেলেটা কেমন? খারাপ। তাহলে এই যে খারাপ তার একটা দোষ, তাহলে এই দোষ খুঁজে বেড়ায়। পাশাপাশি আন্টি কি করে? দোষ খুঁজে বেড়ায়। আবার সেটা হতে পারে ভালো বা খারাপ। হ্যাঁ, সব আন্টি কি খারাপ? না, সব আন্টি খারাপ না, মাঝে মাঝে গুণও প্রকাশ করে দেখবেন। তাহলে আমি বললো যে না, ওই পাশের বাসার আপনি যখন ধরেন বিসিএস ক্যাডার হয়ে গেছেন, বা আপনি ধরেন এসএসসি তে ক্লাস পেয়ে গেছেন, আপনি ধরেন কি করছেন, আপনি নার্সিং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছেন, তখন দেখবেন বলবেন যে না, ওই মেয়েটা বিশাল পড়াশোনা করতো, ওই ছেলেটা বিশাল পড়াশোনা করতো, তখন আপনার গুণ প্রকাশ করবে, বুঝতে পারছেন? তখন আপনার গুণ প্রকাশ করবে। তাহলে গুণও প্রকাশ করে। এরপরে কি প্রকাশ করতে পারে? অবস্থা। কি প্রকাশ করতে পারে? অবস্থা। আমি বললাম তাজা মাছ। কি বললাম? তাজা মাছ। তাহলে মাছটা কি অবস্থায় আছে? তাজা অবস্থায় আছে। তাহলে তার একটা অবস্থা প্রকাশ করতেছে। তাহলে অবস্থা প্রকাশ করতে পারে, সংখ্যা প্রকাশ করতে পারে, সংখ্যা। ঠিক আছে? আমি বললাম 10 টাকা, তাহলে টাকার পরিমাণটা বা সংখ্যাটা কত? 10। এরপরে পরিমাণ, আমি বললাম 2 লিটার পরিমাণ পানি। ঠিক আছে? মোট কথা কয়টা অবস্থা প্রকাশ করবে? 5টা। কয়টা অবস্থা? 5টা। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এই 5টা অবস্থা প্রকাশ করবে। কয়টা অবস্থা প্রকাশ করবে? 5টা। এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মূলত এই 5টা অবস্থা প্রকাশ করে: দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এখন কথা হচ্ছে এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আমরা বলছি দুই পাশের বাসার আন্টি, বুঝতে পারছেন? দুই পাশের বাসার আন্টি। এবার এই দুই আন্টি সিদ্ধান্ত নিছে যে তুমি কিছু ভাষার দোষ গুণ খুঁজো, আমি কিছু ভাষার দোষ গুণ খুঁজি, বুঝতে পারছো? বলছে যে এক ভাষায় যে দোষ গুণ খোঁজার সবার দরকার নাই, আমরা একটু ভাগ ভাগ করে নেই। এই জন্য অ্যাডজেক্টিভ প্রকাশ করে শুধুমাত্র নাউন এবং প্রোনাউন। কার কার? নাউন এবং প্রোনাউনের। নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ করে প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব এবার বলছে আচ্ছা তুমি তো নাউন প্রোনাউনে প্রকাশ করো, তাহলে আমি নাউন প্রোনাউন বাদে আর যারা আছে, নাউন প্রোনাউন বাদে আর যারা আছে আমি তাদের দোষ গুণ প্রকাশ করি। তাহলে নাউন প্রোনাউন বাদে আর যে পার্টস অফ স্পিচ গুলো আছে সেইগুলোর দোষ প্রকাশ করে মূলত অ্যাডভার্ব। বিশেষত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেরও নিজে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। ঠিক আছে? তাহলে মোট কথা আমরা কি শিখলাম? এবার আসি, এবার মূল জায়গাটায় আসি। বেসিক কথা হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মিল কোথায়? এটা দোষ, গুণ। আমি বলছি 5টা জিনিস। কয়টা জিনিস? 5টা জিনিস। আপনি একবার একটু কথাটা শুনেন মনোযোগ দিয়ে, আমার মনে হয় আজীবন আপনার ভোলার কোনো সম্ভাবনা নাই। একটু একবার খেয়াল করে শুনেন ব্যাপারটা কি বলছি। এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব 5টা অবস্থা প্রকাশ করতে পারে। সেটা কি কি? দোষ প্রকাশ করতে পারে, গুণ প্রকাশ করতে পারে, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ। তাহলে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই 5টা অবস্থা প্রকাশ করবে। এটা অ্যাডজেক্টিভও করবে, অ্যাডভার্বও করবে। অ্যাডজেক্টিভ করবে, অ্যাডভার্বও করবে। কিন্তু অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন এবং প্রোনাউন, শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ করে প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করলে তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এই ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। আর কি বলা লাগবে একটু কমেন্ট করে জানান।
অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? স্যার সাউন্ড পরে আসে। আচ্ছা এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আমি লাস্ট বারের মতো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্যাপারটা আপনাদের একটু বলি। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে শুধুমাত্র নাউন। আমাদের একটা ভুল কনসেপ্ট আছে হচ্ছে যে অ্যাডজেক্টিভ মনে হয় কোনো কিছুর দোষ গুণ অবস্থা প্রকাশ করলেই তাকে অ্যাডজেক্টিভ বলে। ব্যাপারটা এরকম না। অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন, শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে তাকে মূলত অ্যাডজেক্টিভ বলে, তাকে মূলত অ্যাডজেক্টিভ বলে। আর অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন বাদে সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে তাকে মূলত অ্যাডভার্ব বলে। আচ্ছা আপনারা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বুঝতে পারছেন কিনা? আচ্ছা আমার বিশ্বাস অ্যাডজেক্টিভ আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা যদি অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা আপনারা যারা যারা ক্লাস শেয়ার করবেন প্রত্যেককে এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে এবং এখানে সুন্দর করে আপনার ব্যাপারগুলো উপস্থাপন করা আছে। দেখেন তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা হচ্ছে কি বলা হচ্ছে, যে কোন নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে মূলত অ্যাডজেক্টিভ বলে। এখন দেখেন আমি এখানে একটা বাক্য লিখছি, হি ইজ এ ট্যালেন্টেড বয়, হি ইজ এ ট্যালেন্টেড বয়। এবার আপনাদের কাছে প্রশ্ন, এইখানে অ্যাডজেক্টিভ কোনটা, এখানে কোন অর্থটা অ্যাডজেক্টিভ? আপনারা একটু অ্যানসার বলেন তো, কোন অর্থটা অ্যাডজেক্টিভ? আচ্ছা একটু ফাস্ট স্যার, একটু জোরে কথা বলবেন। আচ্ছা আমি আরো স্লো বলতেছিলাম যে আপনারা শুনতে অসুবিধা হয় কিনা, আমরা দ্রুত চলে যাই কিনা। আচ্ছা তাহলে আমরা বলতেছিলাম এখানে আমরা বলছি হি ইজ এ ট্যালেন্টেড বয়, হি ইজ এ ট্যালেন্টেড বয়। এইখানে আমরা বলছি অ্যাডজেক্টিভ কোনটা, একটু কমেন্ট করে জানান আপনারা। শ্রদ্ধা বিশ্বাস ট্যালেন্টেড, আচ্ছা অরিত্র বিশ্বাস ট্যালেন্টেড। আচ্ছা দেখেন এখানে আপনি দেখেন কি বলছে, হি ইজ এ ট্যালেন্টেড বয়। এখানে বয়টা কোন পার্টস অফ স্পিচ যদি আপনারা জেনে থাকেন একটু জানান, ঠিক আছে? আমি বয়টা লিখে দিলাম নাউন, কিন্তু নাউনের ভিতরেও বয় একটা মানে বয়ের ক্লাসিফিকেশন আছে, যদি কেউ পারেন কমেন্ট করে জানান। তাহলে বয় সংস্কৃত একটা হচ্ছে নাউন, বয় হচ্ছে একটা নাউন। এখন এই বয়টা কেমন বয়, এই বয়টা কেমন বয়? ট্যালেন্টেড বয়। তাহলে দেখেন বয় হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের ট্যালেন্টেড শব্দটা তার একটা গুণ প্রকাশ করতেছে, নাউনের একটা গুণ প্রকাশ করতেছে। হ্যাঁ নাউনের কি প্রকাশ করতেছে? গুণ প্রকাশ করতেছে। তাহলে আমরা দেখেন সংজ্ঞায় কি বলছিলাম, যে ওয়ার্ড কোন নাউন অথবা প্রোনাউনের দোষ প্রকাশ করতে পারে, গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এর যে কোনো একটা প্রকাশ করতে পারে। তাহলে দেখেন এই বয়টা হচ্ছে একটা নাউন, এই নাউনের একটা গুণ প্রকাশ করতেছে ট্যালেন্টেড শব্দটা, সেই ক্ষেত্রে এটাকে আমরা একটা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি দেখেন যে কোনো জায়গায় আছে ট্যালেন্টেড লেখা দিয়েছি, সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। আপনাকে বুঝতে হবে যে এটা কোনো একটা নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করছে কিনা। ঠিক আছে? অরিত্র বিশ্বাস কমন নাউন, ধন্যবাদ। আচ্ছা তাহলে দেখেন এই জায়গায় ট্যালেন্টেড শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ট্যালেন্টেড শব্দটা অ্যাডজেক্টিভ। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন ট্যালেন্টেড শব্দটা এখানে একটা অ্যাডজেক্টিভ। এবার আমাদের অনেক সময় আচ্ছা আমরা বুঝতে পারছি ট্যালেন্টেড শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু অনেক সময় যেটা হয় কোনগুলো আসলে অ্যাডজেক্টিভ, কোনগুলো অ্যাডজেক্টিভ এটা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়। এইজন্য আপনি এই শর্ট টেকনিকটা একটু মাথায় রাখতে পারেন। কি বলা হচ্ছে, কোন ওয়ার্ডের শেষে যদি আপনি সাধারণত ফুল, লেস, আইস, অ্যাভন, ইভ, এলয় ইত্যাদি যোগ দেখতে পান, তাহলে সেটা একটা কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন আমরা বলছি ফুল, যেমন বিউটিফুল। কোন শব্দের শেষে যদি সাধারণত আপনি ফুল লেখা দেখতে পান, ফুল লেখা দেখতে পান, তাহলে সেটা কিসের মতো কাজ করতে পারে? অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে। লেস দেখেন, হেল্পলেস, কোন ওয়ার্ডের শেষে যদি লেস থাকে, মেরিটোরিয়াস, ওইউএস, ভ্যালুয়েবল, অ্যাভেল, অ্যাক্টিভ, ইভ, ঠিক আছে, ফ্রেন্ডলি, এই যে এলয় থাকবে, ঠিক আছে,
এলয় থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, কিন্তু নাউনের সাথে এলয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এই ব্যাপারটা আমরা আস্তে আস্তে পরে আলোচনা, হ্যাঁ। তাহলে মোট কথা কোন ওয়ার্ডের শেষে আপনি শর্ট টেকনিক হিসেবে মাথায় রাখতে পারেন, কোন ওয়ার্ডের শেষে সাধারণত ফুল, লেস, আইস, অ্যাবল, ইভ ইত্যাদি যোগ থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। অল টাইম যে অ্যাডজেক্টিভ হয় ব্যাপারটা এমন না, তবে সাধারণত কোন ওয়ার্ডের শেষে ফুল, লেস, আইস, অ্যাবল, ইভ এগুলো থাকলে সেগুলো অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে এখানে কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ দেওয়া আছে, আপনারা স্লাইডে পাবেন, পড়ে নেবেন। আচ্ছা, তাহলে আমরা অ্যাডজেক্টিভের পরে এবার অ্যাডভার্বের আলোচনায় আসি। দেখেন, আচ্ছা আমরা মনে হয় অ্যাডভার্ব অলরেডি একটা ধারণা পেয়ে গেছি, অ্যাডভার্বের অলরেডি একটা ধারণা পেয়ে গেছি। তারপরও আপনারা দেখেন, আচ্ছা অ্যাডভার্বটা ব্যাপারটা কি? অ্যাডভার্ব ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ড কোন মোট কথা নাউন প্রোনাউন বাদে অন্য ওয়ার্ডকে বিশেষায়িত করে। তবে মার্টিন এবং কিছু রাইটারের মতে এটা বিশেষত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একটু ভালো আছে, বুঝছেন? নিজের দোষগুলো নিজে প্রকাশ করে, নিজের দোষগুলো নিজে প্রকাশ করে। অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেরও দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, মোট কথা এক কথায় বিশেষায়িত করলে তাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব বলতে পারি। তাহলে দেখেন এটা এই লিখছে, যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে যদি মডিফাই করে, মডিফাই করা মানেই তো বিশেষায়িত করা, তাহলে যে শব্দ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিজেকে যদি বিশেষায়িত করে তাকে কি বলে? তাকে অ্যাডভার্ব বলে, ঠিক আছে? তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। শর্টকাট হিসেবে আপনারা মনে রাখতে পারেন, অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে সেটা একটা অ্যাডভার্ব হয়, ঠিক আছে? যেমন কেয়ারফুল একটা অ্যাডজেক্টিভ, অলরেডি আমরা দেখে আসছি না, কোন শব্দের শেষে ফুল থাকলে সেটা একটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত হয় তাহলে সেটা একটা অ্যাডভার্ব। কিন্তু আমরা এলয় দেখলেই পরীক্ষার খাতায় কি করি? আমরা পরীক্ষার খাতায় ঝাপায় পড়ি যে এলয় থাকলেই মনে হয় সেটা কি? অ্যাডভার্ব। কিন্তু ব্যাপারটা এরকম না। শুধুমাত্র অ্যাডজেক্টিভের সাথে যখন এলয় যুক্ত হবে, শুধুমাত্র অ্যাডজেক্টিভের সাথে যখন এলয় যুক্ত হবে তখন সেটা একটা অ্যাডভার্ব। কিন্তু ফ্রেন্ড একটা নাউন, নাউনের সাথে যখন এলয় যুক্ত হবে তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। নাউনের সাথে এলয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে তখন সেটা অ্যাডভার্ব, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু অ্যাডভার্বের উদাহরণ দেওয়া আছে। প্রপারলি, সোললি, কুইকলি, সাডেনলি, রিয়েলি, অ্যাডজেক্টিভ, ইউজুয়ালি, হ্যাভিলি, পুরলি, হ্যাঁ, এগুলো একটু পড়বেন, এগুলো একটু পড়বেন। আচ্ছা, এখন আমরা মোটামুটি অ্যাডভার্ব সম্পর্কে তো একটা ধারণা পাইছি। এবার আমরা কিছু একটু एग्जांपल দেখি। যেমন দেখেন এখানে একটা বাক্য লেখা আছে, হি ওয়াকস স্লোলি। ওয়াকস মানে হচ্ছে কি? হাঁটা। ওয়াকস মানে হাঁটা। তাহলে বলতেছে হি ওয়াকস স্লোলি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জায়গায় স্লোলি অর্থটা কি হিসেবে বসছে? কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসছে? স্যার আমি কি ক্লাস শেষ হওয়ার পর ক্লাসের ভিডিও পেতে পারি? স্যার এটা হচ্ছে রেকর্ডেড থাকবে, আপনি এখান থেকে আসলে দেখে নিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এই পেজে রেকর্ডেড পাবেন, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন দেখেন হি ওয়াকস স্লোলি, এই জায়গায় এই বাক্যটা দেখেন, হি ওয়াকস স্লোলি। এবারে আপনারা একটু কমেন্ট করে জানান স্লোলিটা এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসছে। এখন খেয়াল করেন এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, ওয়াকস হচ্ছে ভার্ব, ওয়াকস হচ্ছে ভার্ব, ঠিক আছে? এখন ওয়াকস ভার্ব আর স্লোলিটা তাহলে কি, সেটা হচ্ছে প্রশ্ন। এখন দেখেন এই বাক্যটা একটু বাংলা করে, ঠিক আছে? দেখেন ইংরেজি আমাদের আত্মস্থ করতে সমস্যা হয় কোথায় জানেন? আমরা আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আমরা যখন ইংরেজি দিয়ে ইংরেজি বোঝার চেষ্টা করি, যখন আমরা এটা না বুঝে পড়ার চেষ্টা করি, তখন আসলে এই ব্যাপারগুলো আমাদের মাথার উপর দিয়ে যাওয়া শুরু হয়ে যায়, বুঝছেন? তখন এটা আমাদের কাছে কঠিন হয়ে যায়। এইজন্য ইংরেজি বোঝার সহজ উপায় হচ্ছে আপনাকে এটা বাংলায় বুঝতে হবে, আগে বাংলায় বুঝতে হবে। এখন দেখেন আপনি একটু বাংলা করেন এই উত্তরটা, যে বলছে হি ওয়াকস স্লোলি, যে সে, ওয়াকস মানে হাঁটা, স্লোলি মানে ধীরে, যে সে ধীরে হাঁটে। এখন কথা হচ্ছে এই হাঁটাটা, এই যে স্লোলি মানে তো ধীরে, এখন এই হাঁটাটা সেই ব্যক্তি কি স্লো নাকি তার হাঁটাটা স্লো? একটু চিন্তা করেন তো। হি ওয়াকস স্লোলি এই বাক্যে
এই বাক্যে আপনি একটু চিন্তা করেন যে এই বাক্যে ব্যক্তি কি ছিল নাকি তার হাঁটাটা ছিল, একটু চিন্তা করেন। আমরা ব্যক্তি তো ছিল না, এখানে তার হাঁটাটা ছিল, তাহলে এই বাক্যে হাঁটা হচ্ছে অক্স, অক্স হচ্ছে ভার্ব, অক্স হচ্ছে ভার্ব। তাহলে ভার্বকে বিশেষায়িত করছে, ভার্বকে বিশেষায়িত করছে কে? এই সোলোলিয়রটা, যে সে কেমন হাঁটে? ধীরে হাঁটে। তাহলে অক্স হচ্ছে ভার্ব, তাহলে এই ভার্বকে যেহেতু সোলোলিয়রটা বিশেষায়িত করছে, তাহলে আমরা একটু আগেই পড়ছি যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এখানে অক্স হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করার কারণে এই সোলোলি শব্দটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, আপনারা মনে বুঝছেন? হ্যাঁ, এখন দেখেন হি ইজ এ ভেরি গুড ম্যান। এইবার ভেরি নিচে দেখেন মার্ক করা আছে, ভেরি নিচে মার্ক করা আছে। এবার আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে এই ভেরি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমাকে একটু জানাবেন কমেন্ট করে ভেরি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভেরি শব্দটা কোন পার্টস অফ স্পিচ একটু কমেন্ট করে জানাবেন। দেখেন, আচ্ছা এখানে বলা হচ্ছে হি ইজ এ ভেরি গুড ম্যান। এখন এই বাক্যে দেখেন ম্যান, ম্যান একটা নাউন, ম্যান একটা নাউন। হ্যাঁ, এখন এই ম্যানটা কেমন ম্যান? এই ম্যানটা গুড ম্যান, ভালো ম্যান, ভালো মানুষ। তাহলে নাউনকে বিশেষায়িত করতেছে, নাউনের একটা গুণ বোঝাচ্ছে গুড শব্দটা। তাহলে গুডটা এখানে একটা অ্যাডজেক্টিভ, গুডটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, গুডটা একটা অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে গুড যদি অ্যাডজেক্টিভ হয়, এবার এই গুডটা আবার কেমন গুড? বলা হচ্ছে ভেরি গুড, মানে ভালো। কেমন ভালো? খুবই ভালো। তাহলে এই গুড যেহেতু একটা অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করতেছে ভেরি শব্দটা, তাহলে আমরা বলছিলাম অ্যাডজেক্টিভকে যদি বিশেষায়িত করে সেটাও কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে ভেরি শব্দটা এখানে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন কি বলতেছে, হি রাইটস ভেরি ওয়েল, হি রাইটস ভেরি ওয়েল। এই বাক্যে একটু খেয়াল করেন, she writes very well। এই বাক্যে she writes, writes মানে লেখা, she writes সে লেখে, very well মানে খুবই ভালো, মানে সে খুবই ভালো লেখে সহজ কথায়। ঠিক আছে, এখন এই বাক্যে আপনি একটু খেয়াল করেন, writes হচ্ছে ভার্ব, writes হচ্ছে ভার্ব। তাহলে এই লেখাটা সে কেমন লেখে? কেমন লেখে? ভালো লেখে, মানে ভালো, ওয়েল, ভালো লেখে। তাহলে ভার্বকে মডিফাই করছে ওয়েল শব্দটা, তাহলে এটা একটা অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করলে কি হবে? অ্যাডভার্ব। কিন্তু এই ভেরিটা তাহলে কি? এখন ভালোটা আবার কেমন ভালো? খুবই ভালো। ভালোটা কেমন ভালো? খুবই ভালো। তাহলে ওয়েল অ্যাডভার্বকে বিশেষায়িত করছে ভেরি শব্দটা। তাহলে অ্যাডভার্বকে যেহেতু ভেরি শব্দটা বিশেষায়িত করছে, আমরা বলছিলাম অ্যাডভার্ব একটু ভালো আছে, ও নিজের দোষগুলো একটু প্রকাশ করে। বুঝতে পারছেন? আমরা মানুষ হিসেবে আমরা সব সময় অপরের দোষগুণ ধরতে ভালোবাসি, তাই না? কিন্তু নিজের যে দোষগুণ থাকতে পারে, নিজের যে দোষগুণ থাকতে পারে এটা আমরা কখনো স্বীকার করতে চাই না। কিন্তু এই অ্যাডভার্ব আবার একটু ভালো আছে, বুঝছেন? সে কি করে? নিজের দোষগুলো প্রকাশ করে। তাহলে অ্যাডভার্বকেও বিশেষায়িত করতে পারে অ্যাডভার্ব। তাহলে ওয়েল ভালো, ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। এখন এই ভালোটা কেমন ভালো? খুবই ভালো। তাহলে অ্যাডভার্বকে বিশেষায়িত করছে ভেরি, সেহেতু ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে মূলত অ্যাডভার্বের আলোচনা। তাহলে আপনারা একটু কমেন্ট করে জানান যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানান। আমরা মূল আলোচনায় চলে যাব আজকে। আমরা মূলত মডিফায়ারের যে বেসিক আলোচনাটা সেটা হচ্ছে করতে গেলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব একদম ক্লিয়ার ধারণা থাকা লাগবে। এজন্য আমরা মূলত অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের জায়গাটা দেখার চেষ্টা করলাম। আপনারা একটু কমেন্ট করে জানান অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি লাস্ট বারের মতো যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আরেকটু রিভাইজ করি। মোট কথা অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ড যেটা কোনো একটা নাউন অথবা প্রোনাউনের পাঁচটা অবস্থা প্রকাশ করবে। সেটা কি কি হতে পারে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের এই পাঁচটা অবস্থা প্রকাশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। আর অন্যদিকে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতিরেকে অন্যান্য ওয়ার্ডে, অন্যান্য পার্টস অফ স্পিচের, অন্যান্য পার্টস অফ স্পিচ বলতে মূলত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে তাকে মূলত
অ্যাডভার্ব বলে, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটার কাজই হচ্ছে কারো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা। কিন্তু অ্যাডজেক্টিভ প্রকাশ করে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের, আর অ্যাডভার্ব নাউন প্রোনাউন ব্যতিরেকে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের দোষ গুণ প্রকাশ করে। শ্রদ্ধা বিশ্বাস, বুঝতে পারছি স্যার? জি স্যার, আসানুদ্দিন। আচ্ছা, তাহলে আমি নেক্সট আজকে মূল আলোচনাটায় চলে আসি। মূল আলোচনাটায় চলে আসি। আচ্ছা, আজকে আমাদের মূল আলোচনা ছিল মডিফায়ার, ঠিক আছে। আমরা মডিফায়ার নিয়ে মডিফায়ারের মূল আলোচনাটা যাওয়ার আগে আমি মডিফায়ারটা কিভাবে পরীক্ষায় আসে সেটা সম্পর্কে আপনাদের একটু বলি। সেটা হচ্ছে মডিফায়ারে আপনি একটা প্যাসেজ পাবেন, প্যাসেজের ওইখানে আপনাকে গ্যাপে অর্ড বসাইতে হবে এবং ওই অর্ডে আপনার কি থাকবে, ওই অর্ডে আপনাকে লিখে দিবে যে ইউজ এ অ্যাডজেক্টিভ, ইউজ এন অ্যাডভার্ব, ঠিক আছে, বা প্রি মডিফাই দা নাউন অথবা প্রি মডিফাই দা ভার্ব। এইভাবে আপনাকে ক্লু দিয়ে দিবে যে আসলে আপনি ওখানে কোন ধরনের ওয়ার্ড বসাবেন। আপনাকে ডাইরেক্ট বলেও দিতে পারে, যেমন সাপোজ বললো যে প্রি মডিফাই দা নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, যে নাউন কে মডিফাই করো অ্যাডজেক্টিভ ব্যবহার করে। তাহলে আপনাকে এখানে কিন্তু বলে দিচ্ছে যে আপনি এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন। অথবা আপনাকে এই কোনো ডাইরেক্টলি না দিয়ে ইনডিরেক্টলি বলতে পারে প্রি মডিফাই দা নাউন। তাহলে প্রি মডিফাই দা নাউন বললে আপনাকে কি বসাইতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, ঠিক আছে। এখন এই আপনি তাহলে প্রথমত মডিফায়ার করতে গেলে আপনাকে প্রথমত জানতে হবে যে কোন ক্লু দিলে আপনি কি বসাবেন। প্রথম কথা হচ্ছে আপনাকে এটা ক্লিয়ার হতে হবে। সেকেন্ড ব্যাপার, আপনি হয়তো জানছেন যে প্রথম লেভেল হচ্ছে আপনি জানবেন যে কোন ক্লু চাইলে কি বসাইতে হবে। এটা যখন আপনি ক্লিয়ার, এরপরে আপনাকে জানতে হবে, আপনি ধরেন জানলেন প্রি মডিফাই দা নাউন, তার মানে এখানে একটা কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। এবার আমাদের বাংলা ভাষাভাষী স্টুডেন্টদের সমস্যা হয় যে ইনস্ট্যান্ট মাথায় অ্যাডজেক্টিভ চিন্তা করে বের করা, এটা আসলে আমরা অনেকে ঘাবড়ে যাই। এই জন্য আমার কি করতে হবে, অস্ত্র রেডি রাখতে হবে, বুঝতে পারছেন? অস্ত্র মানে কি, যে আপনি যদি আগে থেকেই 20টা বা 10টা অ্যাডজেক্টিভ মুখস্থ রাখেন এবং আমাদের স্লাইডে বিগত কোশ্চেনে যে ধরনের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বেশি আসছে সেইগুলো অ্যানালাইসিস করে এখানে আমাদের স্লাইডে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেওয়া আছে। আপনি যদি এখান থেকে 10টা বা 15টা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আগে থেকেই পড়ে ফেলেন অর্থ সহকারে, তাহলে আপনি পরীক্ষার সময় যখন আপনি অ্যাডজেক্টিভ চাবে তখন আপনি ওই যে 10টা সাপোজ আপনি মুখস্থ করছেন ওখান থেকে আপনি ভেবে চিন্তে বসাইতে পারবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে জানতে হবে কোন অপশন বললে কোন অপশন বসাইতে হবে, কোন ক্লু বললে কোন ক্লু বসাইতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবার আপনি ধরেন জানলেন, জানার পরে এবার আপনাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, কোয়ান্টিফায়ার মানে যেটা চাবে সেটা তো আপনাকে জানতে হবে। তাহলে সেই ব্যাপারটা আপনাকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা ব্যাপারই এখানে আমরা মূলত দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমরা আজকে মূল আলোচনায় আসি। দেখেন, আমরা এখানে ক্লুগুলো আলোচনা করব প্রথমত, ঠিক আছে। এই সকে আপনার যে ক্লুগুলো পরীক্ষায় আসে সেটা একদম সুন্দর করে এখানে একদম এই স্লাইডে দেওয়া আছে, ঠিক আছে। আপনারা এই জন্য আমার স্টুডেন্টদের বলবো ক্লাসগুলো শেয়ার করে দেন। আপনারা এই সুন্দর স্লাইডটা এক স্লাইডে মডিফাই কমপ্লিট, এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আপনারা ক্লাসগুলো একটু শেয়ার করে দেন। আচ্ছা, এবার মূল আলোচনায় আমরা আসি। প্রথম কথা হচ্ছে যদি আপনাকে বলে প্রি মডিফাই দা নাউন, এখন দেখেন আপনি একটু মনে কানেক্ট করতে পারবেন। আমরা একটু আগে অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি বলছিলাম, অ্যাডজেক্টিভের সংজ্ঞা বলছিলাম যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনের, নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে দেখেন আপনার অপশনে কি বলতেছে, নাউনকে মডিফাই করতে বলতেছে। কাকে মডিফাই করতে বলতেছে, নাউনকে মডিফাই করতে বলতেছে। এখন কথা হচ্ছে নাউনকে যদি মডিফাই করতে বলে, কাকে মডিফাই করতে বলে, নাউনকে যদি মডিফাই করতে বলে, তাহলে দেখেন নাউনকে কে মডিফাই করে, আমরা একটু আগে দেখে আসছি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ বলে। তাহলে নাউনকে মডিফাই করতে বললে সহজ কথায় সেখানে কি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। নাউনকে মডিফাই করতে বললে কি বসবে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এবার আমি তাহলে আমরা প্রথম লেভেল শিখলাম, যদি কোথাও যদি পরীক্ষায় আসে প্রি মডিফাই দা নাউন, তাহলে আমি একটা অ্যাডজেক্টিভ বসাবো। কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। আপনি আপাতত যে প্রি না পোস্ট এই চিন্তা ছেড়ে দেন, আপনি যেভাবে আমরা দেখাই এইভাবে দেখেন। প্রি মডিফাই দা নাউন বলে একটা কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে।
একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এবার আপনি যখন বুঝলেন অ্যাডজেক্টিভ বসবে, এবার আপনি দেখেন এবার আমরা এখানে কি করছি, বিগত যে বোর্ড কোশ্চেন গুলোতে যে প্রশ্নগুলো আসছে সেখানে ফ্রিকোয়েন্টলি যে অ্যাডজেক্টিভ গুলো ব্যবহৃত হয়েছে সেটা এখানে দেওয়া আছে। ধরেন ছোট কোনো কিছু বোঝানোর জন্য আপনি কি করবেন, স্মল লিটল, স্মল লিটল, স্মল মানে কি ছোট, লিটল মানে কি ছোট বা অল্প, তাই না? তাহলে ছোট কোনো কিছু বোঝাইতে স্মল লিটল। এবার এই ছোটর বিপরীত কি হতে পারে, বড় কোনো কিছু। তাহলে বড় কোনো কিছু বোঝাইতে কি কি বসতে পারে, লার্জ, হিউজ, মেজর, লার্জ, হিউজ, মেজর। তাহলে আমরা দেখেন এখানে অলরেডি কয়েকটা কি শিখে বলছি, অ্যাডজেক্টিভ ছোট কিছু বোঝাইতে স্মল লিটল, আর বড় কিছু বোঝাইতে লার্জ মানে বৃহৎ, তারপরে কি আছে হিউজ মানে প্রচুর বা অনেক, মেজর মানে গুরুত্বপূর্ণ বা প্রধান অর্থে বসে, ঠিক আছে? তাহলে ছোট বোঝাইতে স্মল লিটল এবং বড় বোঝাইতে লার্জ, হিউজ, মেজর, লার্জ, হিউজ, মেজর। আচ্ছা, এটা আমাদের অফলাইন ক্লাসে এগুলো একদম ভেঙে ভেঙে শুধুমাত্র আমরা ওইটা পড়াই শেষ করি না যে প্রি মডিফাই দা নাউন বলতে একটা অ্যাডজেক্টিভ বসে, এরপরে আমরা শিক্ষার্থীদের এইভাবেই শেখাই যে কি কি অ্যাডজেক্টিভ বসতে পারে, কি কি অ্যাডজেক্টিভ বসতে পারে, হ্যাঁ? আচ্ছা, এবার দেখেন স্মল লিটল, স্মল লিটল ছোট কোনো কিছু বোঝাইতে, এর বিপরীত হতে পারে বড় কিছু, বড় কিছু বোঝাইতে তাহলে কি কি হতে পারে, লার্জ, হিউজ, মেজর। এরপরে দেখেন স্বাভাবিক কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো খুবই বারবার আসে, যেমন ইয়ং যুবক, ফেমাস বিখ্যাত, গ্রেট মহৎ, আইডিয়াল আদর্শ, কাইন্ড দয়ালু, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, অ্যাক্টিভ সক্রিয়, মেইন প্রধান, ঠিক আছে? তাহলে এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো আমরা বারবার দেখে থাকি। তাহলে এইগুলো আপনারা একটু কয়েকবার পড়ে একটু আগে মুখস্থ করে ফেলবেন, বুঝতে পারছেন? আগে অস্ত্র রেডি রাখতে হবে, তারপরে মাঠে নামতে হবে। এইজন্য আপনি আগে যদি 15 থেকে 20টা অ্যাডজেক্টিভ আগে থেকেই মুখস্থ করে ফেলেন, এরপরে যখন আপনি সলিউশন করতে যাবেন তখন দেখবেন এটা আপনাকে কি পরিমাণ হেল্প করে, ঠিক আছে? এইজন্য আমি বলবো আগে এটা আপনারা মুখস্থ করে ফেলবেন, স্লাইডে আপনারা এগুলো সুন্দর করে পেয়ে যাবেন। এরপরে ধরেন শুধুমাত্র কিছু সময় ভালো ভালো কথা শুনতে চায়, খারাপ কিছু তো হতে পারে, তাহলে সিরিয়াস মারাত্মক, সিভিয়ার মারাত্মক, হার্মফুল ক্ষতিকর, পয়জনাস বিষাক্ত, হ্যাঁ? তারপরে কেয়ারলেস, হ্যাঁ? তাহলে এইগুলো হচ্ছে আপনার যদি নেগেটিভ কিছু বোঝাতে হয় তাহলে এই ধরনের অ্যাডজেক্টিভ বসতে পারে, হ্যাঁ? আচ্ছা, এবার এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা একটু খেয়াল করেন, বলতেছে আর্সেনিক। আচ্ছা, আর্সেনিক হচ্ছে কোথায় পাওয়া যায়, সাধারণত গ্রাম এলাকার টিউবওয়েল। স্যার এগুলোর শব্দের অর্থ পারি না, কি করব? আচ্ছা, এগুলোর শব্দের অর্থ আপনার একটু মানে আমরা তো বলেই দিচ্ছি ক্লাসে, ঠিক আছে? এছাড়াও যদি আপনার দুই একটি সমস্যা হয় ডিকশনারি আছে, আপনি একটু ইউজ করে নিতে পারেন, ঠিক আছে? আর এগুলো অফলাইন ক্লাসে সুন্দর করে আসলে অনলাইনে সবকিছু করার সুযোগ থাকে না। আচ্ছা, এবার দেখেন আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। এই সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ, সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ, হ্যাঁ? এখন কথা হচ্ছে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, আর্সেনিক ইজ এ ড্যাশ পদার্থ, সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ। এখন দেখেন এখানে বলতেছে প্রি মডিফাই দা নাউন, প্রি মডিফাই দা নাউন। সলিউশন করার ক্ষেত্রে আপনি আমরা যখন বলছি প্রি মডিফাই দা নাউন তার মানে অ্যানসার কি অ্যাডজেক্টিভ, আমরা দেখি ঝাপায় পড়ি এবং সাথে সাথে অ্যানসার করা শুরু করে দেই। এই জন্য অনেক স্টুডেন্ট আবার ভুল করে ফেলে। সেটা কেমন হয় দেখেন, আপনাকে বুঝতে হবে কাকে মডিফাই করতে হচ্ছে। এখন দেখেন এখানে প্রি মডিফাই দা নাউন, তাহলে এই নাউনটার আগে বসবে নাকি পরে বসবে বলেন তো? প্রি মডিফাই করলে কোথায় বসবে, শব্দের আগে বসবে। তাহলে আগে যদি বসে তাহলে কোন নাউনটার আগে বসাইতে বলছে সেটা আপনাকে বুঝতে হবে। এই যে সাবস্টেন্স, সাবস্টেন্স মানে কি পদার্থ, তাহলে এই নাউনটার আগে বসাইতে বলছে। তাহলে বলতেছে আর্সেনিক ইজ এ ড্যাশ পদার্থ। তাহলে এবার যেহেতু অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, কেমন দিয়ে প্রশ্ন করলে সাধারণত অ্যাডজেক্টিভ পাওয়া যায়, তাহলে আর্সেনিক ইজ এ ড্যাশ পদার্থ, তাহলে আর্সেনিক কেমন পদার্থ? এবার আপনারা জানেন না আর্সেনিক কেমন পদার্থ, আর্সেনিক কি উপকারী নাকি ক্ষতিকর? ক্ষতিকর, তাই না? তাহলে আমি এখানে কি বলতে পারি, এই যে ক্ষতিকর টাইপের একটা অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করব। দেখেন এই যে ক্ষতিকর টাইপের অ্যাডজেক্টিভ আমরা বলছিলাম সিরিয়াস, সিভিয়ার, হার্মফুল, পয়জনাস, কেয়ারলেস, এর যেকোনো একটা বসাবো। তাহলে আমি বলতে পারি আর্সেনিক হচ্ছে কি একটি হার্মফুল, হার্মফুল কি সাবস্টেন্স, লিখতে পারি না? এখানে আমরা অ্যান্সার কি লিখতে পারি, আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, যে আর্সেনিক হয় একটি ক্ষতিকর পদার্থ, আর্সেনিক হয় একটি ক্ষতিকর পদার্থ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মনে হয় প্রি মডিফাই দা নাউনের ব্যাপারটা বুঝতে পারছি। এরপর নেক্সট অপশনে যাই, দেখেন ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি দেখেন, নাউন অ্যাডজেক্টিভ ব্যাপার হচ্ছে কোন একটা নাউনের আগে আরেকটা নাউন বসে সেটা মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কোন একটা নাউনের আগে একটা নাউন, অনেকে মনে করে কি নাউন অ্যাডজেক্টিভ তার মানে মনে হয় অ্যাডজেক্টিভ শব্দটা আছে
তার মানে কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে না, এই জায়গায় ভুলটা করি। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোন একটা নাউনের আগে আরেকটা নাউন বসে সেটা মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে যদি কোথাও নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলে, তাহলে আমি ওই নাউনের আগে আরেকটা কি নিয়ে আসবো, নাউন নিয়ে আসবো, নাউনের আগে আরেকটা কি নিয়ে আসবো, নাউন নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন টেলিভিশন প্রোগ্রামস, এই বাক্যে প্রোগ্রামস একটা নাউন, তাহলে এর আগে ধরেন আপনাকে একটা নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, তাহলে আপনি এর আগে একটা কি বসাবেন, নাউন বসাবেন। নাউন অ্যাডজেক্টিভ বললে কি বুঝবে, নাউন বুঝবে। তাহলে প্রোগ্রামস, তাহলে কি ধরনের প্রোগ্রামস হতে পারে, টেলিভিশন, তাহলে টেলিভিশনও কিন্তু একটা নাউন, টেলিভিশনও একটা নাউন, প্রোগ্রামস একটা নাউন, কিন্তু এই প্রোগ্রাম শব্দের আগে টেলিভিশন অর্থটা বসে এইটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এইজন্য এই নাউনটা হয়ে গেছে অ্যাডজেক্টিভের মতো, এইজন্য এটাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে যদি নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলে, তাহলে আমি কি বসাবো, নাউনের আগে আরেকটা নাউন নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন একটা উদাহরণ এখানে আমরা একটা সেট করে রাখছি, সেটা একটু পড়ি যদি, বলা হচ্ছে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। এখন কথা হচ্ছে ইউজে নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনকে মডিফাই করার জন্য একটা নাউন অ্যাডজেক্টিভ বসাতে বলছে। তাহলে এখানে কোন নাউন, পিপল, তাহলে বলতেছে মোস্ট অফ আওয়ার, মোস্ট অফ আওয়ার মানে কি, অধিকাংশ ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, তাহলে কোন মানুষ, বেশ কোন ধরনের মানুষরা বেশি টিউবওয়েল ওয়াটার পান করে, সাধারণত গ্রাম এলাকার মানুষ বেশি কি করে, টিউবওয়েল ওয়াটার পান করে, তাই না। তাহলে আমি যদি এখানে গ্রামের ইংরেজিটা কি লিখি, যে এই ভিলেজটাই দেই, যে ভিলেজ পিপল, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, তাহলে ভিলেজটা কিন্তু দেখেন একটা নাউন, ভিলেজটা একটা নাউন, কিন্তু এই পিপলের আগে বসে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, অলরেডি মনে আমরা বুঝছি যে নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপর দেখেন ইউজ অ্যান অ্যাপোজিটিভ, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। হ্যাঁ, অ্যাপোজিটিভ নিয়ে আমাদের অনেকের সমস্যা তৈরি হয়। অ্যাপোজিটিভ ব্যাপারটা কি, অ্যাপোজিটিভ ব্যাপার হচ্ছে এক প্রকার নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। অ্যাপোজিটিভ শব্দের অর্থ হচ্ছে এডিশনাল ইনফরমেশন, অ্যাপোজিটিভ শব্দের অর্থ হচ্ছে এডিশনাল ইনফরমেশন, মোট কথা অতিরিক্ত তথ্য, মোট কথা অতিরিক্ত তথ্য। তাহলে কারো সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দিতে বলে, সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। এবং আপনি দেখবেন এটা আমাদের কোশ্চেনে সাধারণত দুইটা কমার ভিতরে থাকে, দুইটা কমার ভিতরে গ্যাপ থাকলে এবং ওখানে যদি বলে ইউজ এন অ্যাপোজিটিভ, সেই ক্ষেত্রে সাধারণত অ্যাপোজিটিভ বসে। এখন দেখেন আমি এই অ্যাপোজিটিভ হিসেবে কি ব্যবহার করব, অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার করতে হবে নাউন অথবা নাউন ফ্রেজ, ঠিক আছে। নাউন অথবা নাউন ফ্রেজ বলতে কি বোঝাচ্ছে, আচ্ছা আমরা ফ্রেজের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করি, ফ্রেজের ব্যাপারটা, ফ্রেজের একটু ডিটেইলস আলোচনা আমরা একটু পরেই আসব। আমি যদি আরেকটু বলি ফ্রেজ ব্যাপারটা কি, ফ্রেজ ব্যাপার হচ্ছে দুই বা ততোধিক শব্দ বা শব্দগুচ্ছ যেটা একটি অর্থ প্রকাশ করে, তবে ফ্রেজে কি থাকবে না, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না, এটা কিছু নাউন বা নাউন দিয়ে কয়েকটা নাউন বা অন্যান্য অর্থ দিয়ে গঠিত হবে এবং এটা অবশ্যই দুই বা ততোধিক হবে, দুই বা ততোধিক অর্থ মিলে যদি একটি অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে মূলত নাউন ফ্রেজ, ঠিক আছে। এবং এখানে আমরা স্বাভাবিকভাবে যেমন সাবজেক্ট প্লাস ভার্ব লিখি, এই ধরনের সাবজেক্ট প্লাস ভার্ব বসবে না, এখানে এখানে কিছু অর্থ থাকবে যে অর্থটা মূলত একটা অর্থ প্রকাশ করবে। তাহলে দেখেন এখানে আমরা অ্যাপোজিটিভ হিসেবে বসাবো কি, নাউন ফ্রেজ। এখন খেয়াল করেন, যেমন এখানে আমরা যদি একটা एग्जांपल একটু দেখি, বলা হচ্ছে নজরুল দেখেন এই জায়গাটা একটু দেখেন কি বলা হচ্ছে, নজরুল own the attention of everyone in his early childhood, যে নজরুল জয় করেছিল অ্যাটেনশন মানে মনোযোগ অফ এভরিওয়ান প্রত্যেকের, ইন হিজ আর্লি চাইল্ডহুড, যে তার প্রাক শৈশবকালীন সময়ে সে প্রত্যেকের মনোযোগ কাটতে সক্ষম হয়েছিল। এখন দেখেন এইবারকে নজরুল হচ্ছে সাবজেক্ট, নজরুল হচ্ছে সাবজেক্ট, ওন হচ্ছে ভার্ব, তাহলে আমি যদি বলি নজরুল ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান, যে নজরুল প্রত্যেকেরই কি হচ্ছে আপনার অ্যাটেনশন বা মনোযোগ কাটতে সক্ষম হয়েছিল, তাহলে এটা কিন্তু দেখেন বাক্য হয়ে যাচ্ছে, এটা বাক্য হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি করা হয়েছে, এখানে করা হয়েছে এই যে দুই কমার ভিতরে আমাকে গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে দুই কমার ভিতরে যদি গ্যাপ দিয়ে দেওয়া থাকে তখন আমার যে অর্ডের পরে গ্যাপ দেওয়া হয়েছে এর সম্পর্কে আমার কিছু অতিরিক্ত তথ্য দিতে হবে, মোট কথা একটু তেল মারতে হবে, বুঝতে পারছেন। আপনি তেলও মারতে পারেন, যা ইচ্ছে তাই লিখতে পারেন, ঠিক আছে, কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব আনা যাবে না,
সাবজেক্ট প্লাস ভার্ব আনা যাবে না। তাহলে আমি এখানে কি ব্যবহার করব, এখানে দেখেন আমি নজরুল সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দিব। তাহলে চিন্তা করেন তো নজরুল সম্পর্কে কি বলা যায়, নজরুল সম্পর্কে কি বলা যায়, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব বসানো যাবে না, কিন্তু কিছু ওয়ার্ড আনতে হবে যেটা একটা অর্থ প্রকাশ করবে। আমি যদি বলি নজরুল আওয়ার ন্যাশনাল পয়েট, আওয়ার ন্যাশনাল পয়েট, আওয়ার ন্যাশনাল পয়েট, তাহলে দেখেন এই যে কয়েকটা ওয়ার্ড আমাদের জাতীয় কবি, এই কয়েকটা ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড একটা অর্থ প্রকাশ করতেছে, দুই বা ততোধিক ওয়ার্ড একটা অর্থ প্রকাশ করতেছে। এজন্য এটা হয়ে গেছে কি অ্যাপোজিটিভ। ক্লাস ডাউনলোড করতে পারবো কি? আচ্ছা, আপনি ফেসবুক থেকেই দেখতে পাবেন। স্যার এক্সাম শেষ না হলে ক্লাস করতাম। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলতেছি যে মোট কথা আমাকে যদি অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে, অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে, সেই ক্ষেত্রে আমি সাবজেক্ট প্লাস ভার্ব এরকম ক্লোজ ব্যতিরিকে কিছু ওয়ার্ড ব্যবহার করব যেটা একটা অর্থ প্রকাশ করে। মোট কথা ওই যার সম্পর্কে অ্যাপোজিটিভ বসাইতে বলবে তার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দিবে, তার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দিবে। তাহলে নজরুল সম্পর্কে আমি একটা অতিরিক্ত তথ্য কি দিতে পারি, নজরুল আওয়ার ন্যাশনাল পয়েট, নজরুল কি হচ্ছে আমাদের জাতীয় কবি, নজরুল হচ্ছে আমাদের জাতীয় কবি, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এইটাই হচ্ছে অ্যাপোজিটিভ। আচ্ছা, এরপরে দেখেন আমরা বলছি ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে ইন্টেন্সিফাই করা, মানে তীব্রতর করা, মানে বাড়ানো, ঠিক আছে। তাহলে ইন্টেন্সিফাই করা, আর ইন্টেন্সিফাই যারা করে তাদেরকে বলে ইন্টেন্সিফাই। তাহলে যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো কিছুকে তীব্রতর করা হয় বা বাড়ানো হয় তাকেই বলে ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই হিসেবে 99% সময় বসে ভেরি, 99% সময় কি ভেরি। আপনাকে যদি কোথাও ইন্টেন্সিফায়ার বসাইতে বলে আপনি ভেরি বসাবেন। এছাড়াও মাঝে মাঝে টু, সো এই ধরনের কিছু ওয়ার্ড ব্যতিক্রম হিসেবে বা বিভিন্ন জায়গায় বসতে পারে, তবে 99% সময় কি বসে, ভেরি বসে, ঠিক আছে। ইন্টেন্সিফায়ার করলে আপনি কি বসাবেন, ভেরি বসাবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। দেখেন এখানে কি বলা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, প্রি অর পোস্ট মডিফাই দা ভার্ব। মোট কথা ভার্বকে যদি মডিফাই করতে বলে, আমরা একটু আগে একটু অ্যাডভার্ব পড়ে আসছিলাম, মনে আছে? অ্যাডভার্ব কি ছিল, যে অর ভার্ব অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ মোট কথা বিশেষায়িত করলে তাকে কি বলে, অ্যাডভার্ব বলে। তাহলে ভার্বকে যদি মডিফাই করতে বলে, কাকে মডিফাই করতে বলে, ভার্বকে, সেখানে একটা কি বসবে, অ্যাডভার্ব বসবে, সেখানে একটা কি বসবে, অ্যাডভার্ব বসবে। এখন একটু খেয়াল করেন, আমি বলছি আমরা স্টুডেন্টরা যে সমস্যায় পড়ি, হ্যাঁ আমি বুঝতে পারছি ভার্বকে মডিফাই করতে বললে অ্যাডভার্ব বসবে, অথবা যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে সেখানে আমি একটা কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। কিন্তু আমি জানি অ্যাডভার্ব বসাবো, হ্যাঁ। সাউন্ডের সমস্যা শুধু কি আমার না সবার? আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে অ্যাডভার্ব আমরা বুঝতে পারলাম, ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বললে একটা অ্যাডভার্ব বসবে। এখন কথা হচ্ছে আপনি দেখেন, জানেন আপনি অ্যাডভার্ব বসাবেন, কিন্তু অ্যাডভার্ব যদি আমার মাথায় না থাকে তাহলে আমি অ্যাডভার্ব কিভাবে বসাবো? এই জন্য আমার অ্যাডভার্ব কমপক্ষে 15 থেকে 20টা অ্যাডভার্ব আমার মাথায় মুখস্থ করে রাখতে হবে যদি আমার মডিফাই করতে হয়। আমরা যখন এগুলো মুখস্থ না করে কি করে যাই, মাঠে নেমে যাই, অ্যানসার করতে শুরু করে দেই, এরপরে আর অ্যাডভার্ব খুঁজে পাই না, তখন আমাদের কাছে মডিফায়ার কঠিন হয়ে যায়। কিন্তু আপনার তো আগে থেকেই অ্যাডভার্বের জন্য কি করতে হবে, মুখস্থ করতে হবে। এগুলো আমরা অফলাইন ক্লাসে ধরে ধরে মুখস্থ করাই। দেখেন কি বলা হচ্ছে, প্রপারলি ঠিকভাবে, সোলোলি ধীরে, কুইকলি দ্রুত গতিতে, সাডেনলি হঠাৎ বা তাৎক্ষণিক, রিয়েলি মানে প্রকৃতপক্ষে, হাইলি, অ্যাটেনটিভলি, হ্যাঁ। তাহলে এই ধরনের অ্যাডভার্ব আপনাকে মিনিমাম 10 থেকে 15টা মুখস্থ রাখতে হবে। এরপরে দেখেন, এবার আমরা একটা एग्जांपल যদি দিই, কি বলতেছে, হি ইনরিচড, ইনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা, ইনরিচ মানে হচ্ছে কি সমৃদ্ধ করা। তাহলে হি ইনরিচ দা বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি লিটারেচার মানে হচ্ছে বাংলা সাহিত্য, তাহলে সে সমৃদ্ধ করেছিল বাংলা সাহিত্য দেশ। এখন এখানে বলতেছে পোস্ট মডিফাই দা ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করতে বলতেছে। তাহলে এখানে ভার্বটা হচ্ছে ইনরিচড, এই ইনরিচ মানে সমৃদ্ধ করা, ইনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা। আগে আপনাকে বুঝতে হবে কাকে মডিফাই করতে বলতেছে, দেন তাহলে আপনাকে ওয়ার্ড বসানো সহজ হবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে ইনরিচড হচ্ছে, ইনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা,
ইনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা। তাহলে হি ইনরিচ দ্য বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি লিটারেচার মানে হচ্ছে বাংলা সাহিত্য। তাহলে বাংলা সাহিত্যকে সে কিভাবে সমৃদ্ধ করছিল? তাহলে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে বলছে। তাহলে আমি যদি লিখি হি ইনরিচ দ্য বেঙ্গলি লিটারেচার গ্রেটলি, ঠিক আছে, যে বিশাল আকারে এসে বাংলা সাহিত্যকে কি করছিল, বা বিরাট আকারে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছিল, হতে পারে, ঠিক আছে। তাহলে গ্রেটলি একটা অ্যাডভার্ব, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এলয় অ্যাডজেক্টিভের সাথে যখন আমি এলয় যুক্ত করব তখন সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে এখানে গ্রেটলি হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, এই জায়গায় অনেক স্টুডেন্ট এই বেসিক গুলো সবাই পারি, কিন্তু যখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাইতে বলে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাইতে বলে তখন কাপাকাপি শুরু হয়ে যায়, বুঝছেন। আচ্ছা, এবার আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। তার আগে আমরা ফ্রেজ নিয়ে এখানে ডিটেইলস আলোচনা করি। ফ্রেজ ব্যাপারটা কি আমরা অলরেডি বলছি। ফ্রেজ ব্যাপার হচ্ছে, আপনি মনে রাখবেন, দুই বা ততোধিক অর্ড, ঠিক আছে। ফ্রেজ হচ্ছে দুই বা ততোধিক, তবে মিনিমাম দুইটা, দুই বা ততোধিক অর্ড মিলে যখন এটা একটা অর্থ প্রকাশ করে তাকেই বলে ফ্রেজ। এখন ফ্রেজ আপনার কয় প্রকার হতে পারে? শুধুমাত্র প্রোনাউনের ফ্রেজ হয় না, বাদ বাকি পার্টস অফ স্পিচের কয় প্রকার ছিল? 8 প্রকার। তাহলে পার্টস অফ স্পিচের আর যে বাকি 7টা আছে, এই 7 প্রকারই ফ্রেজ হতে পারে। যদি দুই বা ততোধিক অর্ড মিলে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দুই বা ততোধিক অর্ড মিলে যদি একটা ভার্বের মতো কাজ করে তাকে বলে ভার্বাল ফ্রেজ। তারপরে আপনার দুই বা ততোধিক অর্ড মিলে যদি অ্যাডভার্বের মতো কাজ করে তাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যাপারটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে দুই বা ততোধিক অর্ড মিলে যদি কিসের মতো কাজ করে, একটা অ্যাডভার্বের মতো কাজ করে, তাকেই বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন এই ক্ষেত্রে আমরা মনে রাখবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ মূলত বা সাধারণত ভার্বকে বিশেষায়িত করবে। কাকে বিশেষায়িত করবে? ভার্বকে বিশেষায়িত করবে। তাহলে আমি এখানে এমন কিছু ওয়ার্ড ইউজ করব যেটা কোনো একটা ভার্বকে মডিফাই করবে, আর ভার্বকে যখন এটা মডিফাই করবে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এখন দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি কি স্ট্রাকচারে হতে পারে সেটা আমি একটু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে প্রিপজিশন প্লাস যদি নাউন অথবা প্রোনাউন থাকে, প্রিপজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন থাকে, সেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করতে পারে। যেমন ধরেন অ্যাট র্যান্ডম, ঠিক আছে। অ্যাট একটা প্রিপজিশন, র্যান্ডম একটা নাউন। তাহলে দেখেন প্রিপজিশন প্লাস নাউন, তাহলে এই যে প্রিপজিশন প্লাস নাউন যখন একটা ভার্বকে বিশেষায়িত করবে তখন এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করবে। এখানে দেখেন দুইটা ওয়ার্ড আছে, তাহলে এরপরে লেখা আছে ইন মার্সিলেস ওয়ে, মানে নির্দয় ভাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন প্রিপজিশন প্লাস নাউন দিয়ে গঠন করা হয়েছে, তাহলে এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি কি উপায়ে গঠিত হতে পারে? প্রিপজিশন প্লাস তার সাথে নাউন অথবা প্রোনাউন যোগ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি হতে পারে। আবার অ্যাডভার্বের সাথে বিভিন্ন মডিফায়ার যুক্ত হয়ে একটা প্রিপজিশন অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি হতে পারে। যেমন বলা হচ্ছে ভেরি স্লোলি, তাহলে ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, স্লোলি হচ্ছে তার মডিফায়ার। তাহলে এই যে অ্যাডভার্ব প্লাস মডিফায়ার ইউজ করেও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। এছাড়াও ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে। কি হতে পারে? ইনফিনিটিভ ফ্রেজ একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করতে পারে। ইনফিনিটিভ ব্যাপারটা কি? ইনফিনিটিভ ব্যাপার হচ্ছে 2 v1, 2 প্লাস ভার্বের বেস ফর্ম হলে এই ফর্মটাকে আমরা মূলত ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ হিসেবে চিনি। তাহলে এই 2 v1 যদি এটাও বাক্যে ব্যবহৃত হয়ে যদি ভার্বকে মডিফাই করে সেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। তাহলে যে আমরা কয়েকটা স্ট্রাকচার মূলত এখানে দেখলাম, এইভাবে আপনারা কি হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। এখন স্টুডেন্টদের যেটা সমস্যা হয় যে স্যার আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করব কিভাবে, এটা অনেকটা আমাদের সমস্যা তৈরি করে। তাহলে সহজ সমাধান হচ্ছে আমাকে এই স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে যে কি কি স্ট্রাকচারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করা হয়। এরপরে আমাকে সেই স্ট্রাকচার অনুসারে এবং আমাদের কিছু উদাহরণ ভালো করে পড়ে আত্মস্থ করতে হবে যে এই ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি হয়, তাহলে আমি পরীক্ষায় ইনস্ট্যান্ট করতে পারবো। হ্যাঁ, এগুলো অফলাইন ক্লাসে আরো বিস্তারিতভাবে আমরা এগুলো পড়িয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা একটা উদাহরণ যদি বলি, কি বলতেছে, ইফ উই destroy trees one day the community will turn into a great desert. desert মানে হচ্ছে কি জানেন? মরুভূমি। তাহলে বলতেছে যে যদি আমরা destroy মানে ধ্বংস করা, যদি আমরা ধ্বংস করি গাছগুলোকে ড্যাশ অন ডে, একদিন দা কমিউনিটি আমাদের সম্প্রদায় বা সমাজ উইল টার্ন ইনটু এ গ্রেট ডিজার্ট, যে একটি মরুভূমিতে
বৃহৎ মরুভূমিতে পরিণত হবে। এখানে ধরেন আপনাকে কি ব্যবহার করতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমি যদি বলি ইফ উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, অ্যাট র্যান্ডম মানে হচ্ছে নির্বিচারে, অ্যাট র্যান্ডম মানে হচ্ছে নির্বিচারে। এখন বললেন স্যার এটা কিভাবে আসলো? এটা হচ্ছে আপনার পুরো বাক্যের উপর ডিপেন্ড করে যে বাক্যে কোন অর্থটা আমার সামঞ্জস্যপূর্ণ, সেই হিসেবে আমি এখানে একটা কি ব্যবহার করব, সেই হিসেবে আমি এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করব। তাহলে আমি নির্বিচারে অর্থে কি ব্যবহার করতে পারি অ্যাট র্যান্ডম। তাহলে এই হচ্ছে মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এরপর দেখেন ইনফিনিটিভ। যদি আপনাকে ইনফিনিটিভ ব্যবহার করতে বলে, ইনফিনিটিভ ব্যবহার করতে বলে মূলত হচ্ছে 2 প্লাস বিয়ন্ড। কিন্তু যদি বলে ইনফিনিটিভ ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে দুই বা ততোধিক অর্থ, তাহলে এই যে 2 প্লাস বিয়ন্ড দিয়ে আপনি একটা ওয়ার্ড গঠন করলেন, এর সাথে আরো কয়েকটা ওয়ার্ড, একটা অথবা একাধিক ওয়ার্ড যোগ করে আপনি কি তৈরি করবেন ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করবেন। তাহলে দেখেন ইনফিনিটিভ ফ্রেজ তৈরি, তাহলে এখানে দেখেন একটা বাক্য বলছে ইট ইজ এসেনশিয়াল ফর আস ড্যাশ এ হেলদি লাইফ। তাহলে এখানে যদি আমি একটা ইনফিনিটিভ বসাইতে বলে তাহলে আমি কি লিখতে পারি, যে বলতেছে ইট ইজ এসেনশিয়াল, এটা হয় প্রয়োজনীয়, ফর আস আমাদের জন্য, ড্যাশ এ হেলদি লাইফ, তাহলে হেলদি লাইফ করার জন্য, তাহলে আমি কি বলতে পারি যে টু, যদি আমি লিখি টু লিড বা টু মেইনটেইন এ হেলদি লাইফ, যে এটা প্রয়োজনীয় কি মেইনটেইন করার জন্য, একটি হেলদি লাইফ হেলদি লাইফ লিড করার জন্য। তাহলে টু লিড দিতে পারি অথবা টু মেইনটেইন দিতে পারি। হ্যাঁ, মানে 2 প্লাস বিয়ন্ড যুক্ত একটা ওয়ার্ড আপনি এখানে বসাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন pre-modify the noun with a possessive, ঠিক আছে? পজেসিভ। এখন পজেসিভ ব্যাপারটা কি? পজেসিভ ব্যাপারটা হচ্ছে আপনি যদি পার্টস অফ স্পিচ ক্লিয়ার ভাবে করে থাকেন, পজেসিভ প্রোনাউন, প্রোনাউনের একটা ক্লাসিফিকেশনের ভিতরে আমরা কি পাই পজেসিভ প্রোনাউন। এখন পজেসিভ কথা হচ্ছে সাধারণত এখানে অধিকার বা মালিকানা বোঝায়। কি বোঝায়? অধিকার বা মালিকানা বোঝায়। তাহলে দেখেন এখানে পজিটিভের কি কি বলতো, এখানে আপনার 7টা পজিটিভ পাবেন, এই সাথে একটু মুখস্থ করে ফেলতে হবে। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এই 7টা পজিটিভ। এখন এই 7টা পজিটিভ আচ্ছা, এই 7টা পসেসিভ আমরা মূলত একটু দেখার চেষ্টা করব। যেমন ধরেন মাই, আমি বললাম মাই হোম, মাই হোম, মাই হোম মানে কি আমার বাড়ি, মাই হোম মানে আমার বাড়ি। তাহলে এখানে দেখেন আমরা একটা অধিকারমূলক সম্পর্ক বোঝাচ্ছে যে আমার বাড়ি। তাহলে এই যে যেখানে একটা অধিকারমূলক বা মালিকানামূলক সম্পর্ক বোঝায় যে প্রোনাউনগুলো দ্বারা, সেই প্রোনাউনগুলোকেই বলে পজেসিভ প্রোনাউন। তাহলে আপনাকে যদি পজেসিভ ব্যবহার করতে বলে তাহলে এখানে অপশন হিসেবে আসবে এই 7টা। কি কি আসবে? মাই আমার, আওয়ার আমাদের, হিজ তার, হ্যাঁ, তারপরে হিজ হার দেয়ার। এই মাই, আওয়ার, হিজ হার দেয়ার, আওয়ার, এইগুলো হচ্ছে মূলত পজিটিভ প্রোনাউন। তাহলে আমাকে যদি পজিটিভ ব্যবহার করতে বলে এইগুলোর যে কোনো একটা বসবে। এখন আমি কার অনুসারে বসাবো? বসাবো হচ্ছে যে বাক্যে বসাইতে বলবে ওই বাক্যের সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি আপনার সিঙ্গুলার হয় বা সাবজেক্ট যদি হি হয় তাহলে হি অনুসারে আমি কি বসাবো? হিজ বসাবো। যদি আপনার আই হয় তাহলে মাই বসাবো, ঠিক আছে? এটা আপনি প্রোনাউনের সকে আমরা এটা আরো ক্লিয়ার ভাবে ব্যাখ্যা করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে পজিটিভের ব্যাপারটা। ভাই মাইক্রোফোন লাগান, ক্লিয়ার শুনি না। আচ্ছা, এখন দেখেন আমরা লাস্ট দিকে চলে আসছি। আমরা লাস্ট স্লাইডটা একটু দেখবো। হ্যাঁ, দেখেন এটা একটু খেয়াল করেন। প্রথমটা কি বলা হচ্ছে? ইউজ এ ডিটারমিনার। বলেন তো ডিটারমিনার কোনগুলো? একটু কমেন্ট করে জানান। আচ্ছা, ডিটারমিনার কোনগুলো একটু কমেন্ট করে জানান। আপনার কি ডিটারমিনার সম্পর্কে কোনো ধারণা আছে? কাকে একটু বলেন আমাদের। দেখেন ডিটারমিনার, ঠিক আছে? ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে নির্ধারক। ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে নির্ধারক। ডিটারমিনার হচ্ছে কোন একটা নাউনের আগে বসে, কোন
কোনো একটা নাউন বা প্রোনাউনের আগে বসে এই নাউন বা প্রোনাউন সম্পর্কে ধারণা দেয়, ওই নাউন বা প্রোনাউনের একটা সংখ্যাগত ধারণা সাধারণত প্রদান করে, মোট কথা ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে একটা ধারণা দেয়, সেটাই হচ্ছে ডিটারমিনার। এখন আর্টিকেল, আর্টিকেল আমি বললাম যে আমার একটা বাড়ি আছে, তাহলে বাড়ি কয়টা? একটা, তাহলে এখানে কিন্তু একটা কি দিচ্ছে, নাউনের একটা সংখ্যাগত ধারণা দিচ্ছে, তাহলে আর্টিকেল এক প্রকার ডিটারমিনার। এরপরে দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি আপনাদের একটু বলি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে দিস, দিস, this, that, this এর প্লুরাল ফর্ম হচ্ছে this, that এর প্লুরাল ফর্ম হচ্ছে those। এই চারটা হচ্ছে মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সরি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন দেখেন this মানে হচ্ছে এইটা, এবং this that আপনি মনে রাখতে পারেন এইভাবে, ধরেন আপনার কাছে একটা চেয়ার আছে, ওই চেয়ারটা আপনি ছুঁতে পারতেছেন, তাহলে আপনি বলবেন যে এইটা আমার চেয়ার, যেটা আমি ছুঁতে পারতেছি বা ধরতে পারতেছি বা ধরা যায় কাছ থেকে, সেটা হচ্ছে this, কাছে কোনো কিছু বোঝাইতে this বসে। আর আমি বললাম যে ওইটা আমার বাড়ি, যেটা হয়তো আমি এই মুহূর্তে ধরতে পারতেছি না কিন্তু আমি দূর থেকে নির্দেশ করতে পারতেছি, এটা হচ্ছে that। এবং এই this that এই দুটোই হচ্ছে সিঙ্গুলার, this that দুটোই হচ্ছে সিঙ্গুলার, এবং this এর প্লুরাল ফর্ম হচ্ছে this, that এর প্লুরাল ফর্ম হচ্ছে those। this মানে এইটা, this মানে এইগুলো, হ্যাঁ, that মানে ওইটা, those মানে ওইগুলো, হ্যাঁ, this that হচ্ছে সিঙ্গুলার, this those হচ্ছে প্লুরাল, this those হচ্ছে প্লুরাল। এই চারটা হচ্ছে মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা কোনো কিছুকে নির্দেশ করে। আমি বললাম এইটা আমার বাড়ি, ওইটা তার বাড়ি, তাহলে এই যে কোনো কিছুকে কি করতেছি, এগুলো আমরা কোনো কিছুকে নির্দেশ করার জন্য ব্যবহার করি, এইজন্য এই চারটাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে খেয়াল করেন, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এছাড়াও যেগুলো দ্বারা কোনো সংখ্যাগত ধারণা বোঝায়, সাম, এনি, ফিউ, এইগুলো হচ্ছে আপনার ডিটারমিনার। এগুলোকে কি বলে এক কথায়? ডিটারমিনার। তাহলে ডিটারমিনার বললে কি কি বসতে পারে? আর্টিকেল, এ এন্ড দিয়ে একটা বসতে পারেন আপনি, তাছাড়াও কি বসতে পারে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোজ এর একটা বসতে পারে, তারপরে সাম, এনি, মেনি, ফিউ, এর যে কোনো একটা প্রয়োজন অনুসারে বসতে পারে। তাহলে আমাদেরকে প্রথমে এগুলো ধারণা নিতে হবে যে কোন ডিটারমিনার বলতে কি কি বোঝায়, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এছাড়াও হচ্ছে আপনার সাম, এনি, মেনি, ফিউ, এই ধরনের শব্দগুলো। এবার দেখেন এখানে আমরা একটা एग्जांपल যদি দেখি, কি বলতেছে, ইউজ এ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন, তাহলে ড্যাশ dishonest businessmen use poisonous chemicals, যে বলতেছি ড্যাশ dishonest businessmen, যে অসৎ ব্যবসায়ীরা ব্যবহার করে পয়জনাস কেমিক্যালস, যে বিষাক্ত কেমিক্যাল। এখন কথা হচ্ছে এই dishonest এর আগে গ্যাপ, এবার এখানে ডিটারমিনার বসাইতে বলতেছে। এখন আপনি dishonest businessmen, এরা কি সমস্ত dishonest businessmen নাকি সবাই dishonest, নাকি অল্প সংখ্যায় dishonest থাকে? অল্প সংখ্যায় থাকে। তাহলে এখানের মধ্যে আমি দেখেন যদি সাম ব্যবহার করি, যে সাম ডিসঅনেস্টম্যান, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, তাহলে কিন্তু আপনার এটা একটা ডিটারমিনার হচ্ছে। তাহলে আমি ডিসঅনেস্ট বিজনেসম্যানকে মডিফাই করার জন্য এর আগে আমি কি ব্যবহার করতে পারি? সাম ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে সাম একটা কি হিসেবে কাজ করতেছে? সাম একটা ডিটারমিনার হিসেবে কাজ করতেছে। মাইক্রোফোন কি এখন শোনা যাচ্ছে না ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে একটা সংখ্যাগত ধারণা দেয়, কোয়ান্টিফায়ার হচ্ছে একটা সংখ্যাগত ধারণা দেয়, ঠিক আছে? এটা কি হতে পারে? 1 2 3 4 এর যে কোনো একটা বসতে পারে, অথবা মাস, মেনি, সাম, ফিউ, এরও যে কোনো একটা বসতে পারে। এবার আরেকটা ব্যাপার একটু বলে রাখি, কোয়ান্টিফায়ারের ভিতরে আপনাদের মাঝে মাঝে এরকম উল্লেখ করে দিতে পারে যে ইউজ এ নিউমেরাল অর, বা নিউমেরাল কথাটা বললে সেখানে আপনি নিউমেরাল কথাটা আসছে নাম্বার থেকে, কি থেকে আসছে? নাম্বার থেকে, মানে সংখ্যা। তাহলে নিউমেরাল বললে 1 2 3 4 এর যে কোনো একটা বসবে, কিন্তু কোয়ান্টিফাই বললে 1 2 3 4 এর একটাও বসতে পারে, অথবা মাস, মেনি, সাম, ফিউ, এর যে কোনো একটা বসতে পারে, ঠিক আছে? এই ছিল কোয়ান্টিফায়ার। এরপরে দেখেন আমি যদি বলি ইউজ এ পার্টিসিপল, ইউজ এ পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখেন পার্টিসিপল আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে, কোন পার্টিসিপল বলছি জানেন? পাস্ট পার্টিসিপল আমরা সবাই পরিচিত। পাস্ট পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের V3, কিন্তু পার্টিসিপলের ক্লাসিফিকেশনটা যদি আপনাদের একটু বলি, পার্টিসিপল হচ্ছে মূলত তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, এর মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। পরীক্ষায় আমাদের সাধারণত
আসে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন এই কথাটা দুই ভাবে লেখা থাকতে পারে, বলতে পারে ইউজ এ পার্টিসিপল। আপনাকে যদি বলা হয় ইউজ এ পার্টিসিপল, সেখানে আপনি ধরে নেবেন প্রেজেন্ট পার্টিসিপলই অ্যানসার হিসেবে চাচ্ছে। কি চাচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপলই অ্যানসার হিসেবে চাচ্ছে। তাহলে পার্টিসিপল বলুক অথবা প্রেজেন্ট পার্টিসিপল বলুক, ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। আর আপনাকে মাঝে মাঝে দেয় পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল আমরা সবাই জানি ভি3। মোট কথা তাহলে পার্টিসিপল বললে আমরা কি ব্যবহার করব? ভার্বের সাথে আইএনজি। পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল বললে ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে এখানে একটা বাক্য কি খেয়াল করেন, বলা হচ্ছে ড্যাশ অ্যাডাল্টেড ফুড পিপল গেট সিক। তাহলে অ্যাডাল্টেড মানে হচ্ছে ভেজাল খাদ্য। তাহলে ভেজাল খাদ্য ড্যাশ ভেজাল খাদ্য পিপল গেট সিক, যে মানুষ কি হয়? অসুস্থ হয়। তাহলে এখানে কি ব্যবহার করতে বলছে? এখানে ব্যবহার করতে বলছে ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দা ভার্ব। তাহলে পার্টিসিপল ব্যবহার করতে। তাহলে আমি যদি বলি ইটিং ইটিং অ্যাডাল্টেড ফুড, যে ভেজাল খাবার খাওয়ার মাধ্যমে। ইটিং মানে কি? খাওয়া, তাই না? তাহলে ইটিং, তাহলে ইট হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করার মাধ্যমে এটা হয়ে গেছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। আচ্ছা, এই পর্যন্ত ছিল হচ্ছে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা। এখন লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে দেখেন প্রিপজিশনাল ফ্রেজ। অলরেডি আমরা ফ্রেজ নিয়ে কথা বলছি। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ডের সমন্বয়ে একগুচ্ছ শব্দগুচ্ছ, যেটা মূলত কি হিসেবে কাজ করে? যেটা একটা অর্থ দেয়, যেটা একটা অর্থ দেয়, হ্যাঁ। এবং এটা একটা নাউন হিসেবে কাজ করতে পারে। নাউনের মতো কাজ করলে সেটাকে আমরা বলি নাউন ফ্রেজ। যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি ভার্বের মতো কাজ, অ্যাডভার্বের মতো কাজ করে তাহলে আমরা বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক একই ভাবে যদি দুই বা ততোধিক ওয়ার্ড প্রিপজিশনের মতো কাজ করে তাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ। এখন প্রিপজিশনাল ফ্রেজ কোনগুলো হবে? প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে প্রথমে একটা প্রিপজিশন থাকবে, প্রথমে একটা প্রিপজিশন থাকবে এবং তারপরে একটা নাউন থাকবে। এর মাঝে কিছু ওয়ার্ড বসতেও পারে, নাও বসতে পারে। তাহলে কোন জায়গায় আপনি যদি দেখেন প্রিপজিশনাল প্লাস নাউন, তাহলে বুঝতে হবে এইটাই হচ্ছে আপনার প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে আমাকে যদি প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলে অবশ্যই আমাকে প্রথমে একটা প্রিপজিশন ব্যবহার করতে হবে। প্রথমে একটা প্রিপজিশন ব্যবহার করতে হবে, এরপরে আপনি বাক্যের শেষে একটা কি বসাবেন? নাউন বসাবেন, হ্যাঁ। অথবা বাক্যের শেষেও আরেকটা প্রিপজিশন বসতে পারে। আবার প্রিপজিশন ফ্রেজের কিছু উদাহরণ, যেমন আমি বললাম ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ। এখন এই জায়গায় দেখেন ইন একটা প্রিপজিশন, অফ একটা প্রিপজিশন। তাহলে বাক্যের শুরুতেও প্রিপজিশন থাকতে পারে, শেষেও প্রিপজিশন থাকতে পারে। এগুলোকে বলে প্রিপজিশনাল ফ্রেজ। অথবা আপনার শুধু বাক্যের শুরুতে প্রিপজিশন, এরপর একটা নাউন, এইভাবেও প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে। আমাকে প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বললে বাক্যের শুরুতে আমাকে একটা প্রিপজিশন অবশ্যই ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই যে পর্যন্ত আমরা দেখলাম, এই কয়টাই হচ্ছে মূলত মডিফায়ারের যে অপশনগুলো আমরা পরীক্ষায় দেখি, এইগুলোই হচ্ছে সেই অপশন, হ্যাঁ। এবং এই স্লাইডে আপনি টোটাল প্রিপজিশনের যে আলোচনাটা এই স্লাইডে, এবং এই স্লাইডে আপনি আমরা ক্লাস শেষে যারা ক্লাসটা শেয়ার করছেন প্রত্যেককে স্লাইড প্রদান করা হবে। এবং এই এক স্লাইডেই আমরা আশা করি টোটাল মডিফায়ারের বিষয়টা এখানে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনারা একটু কমেন্ট করে জানান কোন টপিকসে কোন পয়েন্টে সমস্যা থাকলে একটু কমেন্ট করে জানান। কোন পয়েন্টে সমস্যা থাকলে একটু কমেন্ট করে জানান। আমাদের মাঝে একটু সাউন্ড প্রবলেম হতে পারে, তার জন্য আমরা দুঃখিত। আপনারা যদি কোনো পয়েন্টে সমস্যা থাকে একটু কমেন্ট করে জানান। এখানে আমরা টোটাল মডিফায়ারের যে পয়েন্টগুলো আসে এগুলো সুন্দর করে স্লাইডে এখানে আলোচনা করা হয়েছে, হ্যাঁ। এবং আপনারা যারা ক্লাস আমাদের স্টুডেন্ট শেয়ার করছে প্রত্যেককে আপনারা নাম দিয়ে জানাবেন আমরা ক্লাস শেয়ার করেছি, প্রত্যেককে স্লাইড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং এই স্লাইডে আপনি পুরো মডিফায়ারের গোছানো আপনি সবকিছু পাবেন এক স্লাইডের ভিতরে। আশা করতেছি সবাই মোটামুটি আমরা মডিফায়ার সম্পর্কে ক্লিয়ার হয়েছে, এবং নেক্সট ক্লাসে আমরা মডিফায়ার একটা প্র্যাকটিস দেখতে পারবো।
আজকের মতো ক্লাস এখানেই, সবাই